কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। 11টার পর বাবা ঢুকতে দিত না। মা চুরি করে, বাবার সঙ্গে ঝগড়া করে। বাবাকে আমি বলেছিলাম লোকে পয়সা কামাবে আর আমি বসে বসে হিসাব করবো বাবা, একটা ছোট্ট কুড়েঘর হবে, আমি শান্তিতে থাকবো বাবা, একটা জীবন। যখন আমার বন্ধুরা গার্লফ্রেন্ডদের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তখন আমি স্টেশনে যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছি, পাচ্ছি না। টাকা দিয়ে যেটা কেনা যায় সেটার প্রতি আমার কোনো টান নেই। মা বাবা চলে গেছে, আর আমায় কি দুঃখ দেবে? তো আমি যদি আজকে 1 কোটি টাকাও কামাই, আমি 10টা টাকাও তো বাবা মার জন্য খরচা করতে পারবো না। দেবরাজদাকে কেন মাথা, আমি হিরোইন, আমার মাথায় ছাতা আনো। সে আজকে মার্কেটে নেই। অনেককে চিনি যারা 30টা সিনেমা করেছে, তাদের রাস্তায় বেরোলে কেউ চেনে না। একটা কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে আলাপ হয়েছিল আমার বউয়ের সঙ্গে। যখন ওর বাবা মারা গেল, ওর বাড়িতে গিয়ে দেখলাম আমি ছাড়া ওর আর ওর মায়ের কেউ নেই। তখন আমি সেই দিন ওকে বললাম যে আমার বিয়ে করবি, এখানে শুনে কেউ অসুবিধা হচ্ছে না তো। ও আমার কান ধরে নিয়ে গিয়ে একটা গদি কিনে দিল 6,000 টাকা দিয়ে, সেটা আমি আস্তে আস্তে ফেরত দিলাম। আমরা বাচ্চা নিয়ে নিই, তার কারণ না, বুড়ো বয়সে সম্বলের জন্য তোরা বাচ্চা করেছিস, মানে গিভ অ্যান্ড টেক পলিসি। আমি তোমাকে বড় করছি, তুমি আমাকে বুড়ো করবে, পাপ নেবেন না, আমায় ক্ষমা করে দেবেন। ট্রোল করলে আমি বিখ্যাত হবো, ট্রোল করে দিই। কিছু জিনিস থাক না পরের জন্মের জন্য। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। ধারাবাহিকের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। সাধারণত মধ্যবিত্ত বাড়িতে যেটা হয় যে ছেলে অভিনয় করবে, এটা মেনে নেওয়া একটু কঠিন হয়, কারণ সবাই জানি আমরা যে আনসার্টেনিটি রয়েছে এই প্রফেশনে। কিন্তু সেই সব কিছুকে বাধাকে পার করে মডেলিং এবং তারপর বম্বে এবং আস্তে আস্তে প্রচুর কাজ। আজ তিনি দেবরাজ মুখার্জি, এক নামেই হয়তো সবাই চেনেন। দাদার সঙ্গে রয়েছেন। প্রথমত যেটা বলার, যে এই যে বাবা প্রফেসর এবং তার প্রচুর উচ্চ শিক্ষিত বলতে আমরা যেটা বুঝি, ছেলে অভিনয় করবে সেটা সবসময় মেনে নেওয়া কঠিন হয়, যেটা সাধারণত, কারণ ইন্ডাস্ট্রি আনসার্টেনিটি, কাজ থাকবে কি থাকবে না সব মিলিয়ে। কিন্তু এই যে জার্নিটা এতগুলো বছর এবং ধারাবাহিক প্রায় 100 বেশি হয়ে গেছে, কেমন কাটছে এই টলিউডের এই জার্নিটা? না, অভিনয় জীবনটা খুব মজার, কারণ এই একটা মাত্র প্রফেশনে কোনো বরিয়াত আসে না। যে পুলিশ, তাকে পুলিশ সংক্রান্ত কাজই করতে হয়, যে হিস্ট্রির প্রফেসর তাকে বছর বছর হিস্ট্রি পড়াতে হয়। কিন্তু আমাদের প্রত্যেক দিন নতুন নতুন কাজ, আমরা এক একটা ক্যারেক্টার জন্ম দিই। 8 মাস হোক, 2 বছর হোক, 3 বছর হোক, সেই ক্যারেক্টারটা মরে যায়, একটু দুঃখ হয়, আবার একটা নতুন ক্যারেক্টার জন্ম দিই। সিনেমায় যেমন আমরা একটা ক্যারেক্টার ধরুন 5-6 দিন করে বাঁচি, একটা 10-12 দিনের এখন তো শিডিউল হয়। তো একটা ক্যারেক্টার, আমি তো ক্যারেক্টার আর্টিস্ট, ধরো 6 দিনের পার্ট থাকে বা 4 দিনের পার্ট থাকে। সেই 4 দিনের পার্টটার জন্য আমাকে 3 মাস পড়াশোনা করতে হয়। সেই 3 মাসে আস্তে 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 একটা মহিলা যেরকম 9 মাস ধরে একটা বাচ্চা প্রসব করে বা 10 মাস ধরে, তো আমরা সেরকম একটা ক্যারেক্টার প্রসব করি বলা যায়। তো সেইটা খুব মজার হয় যে আমি একটা মাত্র এক মানুষ এবং আমি নিজেকে আলাদা কিভাবে করতে পারি, এইটা একটা চ্যালেঞ্জ। এবং সেইটা খুব সুন্দর, সেই জার্নিটা একটা অ্যাক্টার ছাড়া আমি তোমায় বলে বোঝাতে পারবো না, যারা অ্যাক্টিং করে তারাই বুঝবে। এবং মানুষ সেই নামে ডাকে। আমার একটা ডায়লগ, আমি ফেসবুকে কোনো ফটো দিলেই কমেন্টে আমার ডায়লগ আসে। তো সেইখানে হয় না, বাচ্চা ভালো করলে বাবার ভাল লাগে, সেই রকম একটা অনুভূতি হয় যে আমার ওই ক্যারেক্টারটা মানুষের মনে ধরেছে। তো সেই পড়াশোনাটা করে একটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করা এবং মানুষের ভালোবাসা পাওয়া, এইটা পেতে পেতেই কোথা থেকে 25 বছর কেটে গেল বুঝতে পারলাম না। এবং সেম উদ্দীপনা, সেম টেনশন আজকেও হয় আমার। ভালো লাগে, এনজয় করি, ভীষণ এনজয় করি। এই যে এতগুলো বছর ধরে নানান চরিত্র হয়ে ওঠা, আমি যদি শুরুটা একটু জিজ্ঞেস করি, যে অরিন্দমদা এবং খেয়ালিদির হাত ধরে শুরু হওয়া, তো এখন কি মনে হয় যে মডেলিং থেকে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলে সেই সময়টা ওই দুজন মানুষ ছাড়া কি এগোনো যেত না? জানি না, দেখো ব্যাপারটা তো ভাগ্য। আমি বিশ্বাস করি ভাগ্য, ভগবানে বিশ্বাস করি। আমি জীবনে অনেকবার ভগবানের দেখা পেয়েছি। অরিন্দম গাঙ্গুলি আর খেয়ালি দস্তিদার আমার কাছে শুধু ভগবানই না, আমার কাছে আমার অভিনয়ে জীবনের মা বাবা। আমি তাদের মা বাবার মতনই সম্মান করি। এবং একটা কালচক্রে অরিন্দম গাঙ্গুলি এবং খেয়ালি দস্তিদারের সঙ্গে দেখা হয় এবং ওনাদের সম্পর্কে আমি একটু জানতাম। আমি বাংলা সিরিয়াল বা সিনেমা খুব একটা দেখতাম না, কারণ খুব ট্যাস ছিলাম।
মডেলিং করতাম, চুল লাল ছিল, স্পাইকস ছিল। ওনাদের সম্পর্কে জানতাম, ইন্টারভিউ পড়েছিলাম, কোন বংশ থেকে বিলং করে জানতাম। তাই ওনার সঙ্গে যখন প্রথমবার দেখা হলো, আমি হংসরাজ দেখেছিলাম ওনার, আর খেয়ালিদিকে তো অনেকই দেখেছি। তো আমার হাত পা কাঁপছিল যখন ওনারা, আমি প্রণাম করলাম, তখন বললো তুমি অভিনয় করো না কেন? তাহলে আমি এই রে। এবং তখন আমার যারা পারিপার্শ্বিক যারা ছিল, বন্ধু বান্ধব, তারা বলতো যে তুই গলা নিয়ে প্র্যাকটিস কর, তোর গলা খারাপ, কারণ অ্যাডে ডায়লগ বলতে হতো, তোর এই খারাপ, তোর ওই খারাপ। আমি কিছুতেই ওয়ে আউট পেতাম না। তারপর আস্তে আস্তে অরিন্দম গাঙ্গুলি এবং খেয়ালি দস্তিদার আমাকে একদম, যখন আমার মেট্রো রেলে ফটো, কলকাতায় 14 রকমের হোর্ডিং, আমি পুরো ইন্ডিয়াতে ফ্যাশন শো করছি, তখন আমায় সোজা কান ধরে মাদুরে বসিয়ে দিল। নানান অঞ্চলের, হলদিয়া বলো, বনগা বলো, পুরুলিয়া বলো, কলকাতা বলো, যারা ওনার কাছে শিখতে আসতেন, ওয়ার্কশপ করতে আসতেন, সোনেক্স মনে আছে আমার, সেখানে একদম মাদুরে বসিয়ে দিল। বাবু হয়ে আমরা রোববার দিন বসতাম, এবং আমার মনে আছে শনিবার রাত্রে তাজ হোটেলে ফ্যাশন শো একটা সিরিজ করেছিলাম আমরা, 6 সপ্তাহ টানা। শনিবার দিন আমাদের ফ্যাশন শো হবে বিবি রাসেলের, এবং তখন মেট্রো অত চালু হয়নি ওরকমভাবে। আই এম টকিং অ্যাবাউট 2002-2003। তো আমি তখন কি করতাম, সারা রাত তাজ হোটেলের ওই লবিতে বসে ম্যাগাজিন পড়তাম, কাগজ পড়তাম, ঘুরে বেড়াতাম। সকালবেলা আবার বাস ধরে লেক গার্ডেন্স চলে যেতাম, কারণ আমি ওখান থেকে লেক টাউন ফিরলে আমাকে আবার ট্যাক্সিতে 250 টাকা, যাওয়ার সময় রোববার সকালে মেট্রো চলতো না, আবার 300 টাকা খরচা করতে হতো। সো খুব মজায় কেটেছে, এবং ওই যে কান ধরে আমাকে মাদুরে বসিয়েছে, তার ফলাফলটা আমি আজকে পাচ্ছি। যে জন্য আমার মনে হয় আমার অহংকার ব্যাপারটা ডিকশনারিতে নেই, কারণ আমি এমন কিছু করিনি যেটা আগে কেউ করেনি। তা আমাকে অনেকে জিজ্ঞেস করে, তুই এত কাজ করছিস, এই করছিস, তোর রিক্সাওয়ালা বন্ধু আছে, হ্যাঁ, এগুলো কি করে হয়, তুই একটা নিজের জায়গা নেই। আর আমার যথেষ্ট নিজের জায়গা আছে, আমার প্রচণ্ড অ্যাটিটিউড আছে, অ্যাকশানে শুরু হয়, কাটে শেষ হয়ে যায়। আর আমার বিশ্বাস যে আমি এমন কিছু করিনি বা ভবিষ্যতেও করবো না যেটা আগে কেউ করেনি। তো অহংকারটা কী নিয়ে করব? তো অরিন্দম গাঙ্গুলি আমাকে গড়ে পিঠে তৈরি করেন, এবং তারপরে আমি মুম্বাই চলে যাই অ্যাক্টিং গ্র্যাজুয়েশন করতে, কিশোর নামিত কাপুর। ওখানে গিয়ে আমার আরও উন্নতি হয় পড়াশোনার লেভেল থেকে, আরও টেকনিক্যালি আমি সাউন্ড হই। ওখানে টেকনিক্যালি ব্যাপারটায় বেশি জোর দেওয়া হয়, কারণ দেখো অভিনয় সবাই করে, আমার বাবা মাও করেছে, হ্যাঁ। কারণ তোমরা ছোটোবেলা বাবা মাকে মিথ্যা কথা বলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছো, সিনেমা দেখতে গেছো, বাবা মা ধরতে পারেনি, তার মানে ইউ আর গুড অ্যাক্টার। কিন্তু সামনে এই ক্যামেরা নামক জিনিসটা এলেই, প্লাস আরও যখন ক্যারেক্টার আসে, তখন টেকনিক্যালি কীভাবে আমি বিহেভ করব, অভিনয় করব, সেইটা শিখতে হয়। সেটা আমায় কিশোর নামিত কাপুর ভীষণ ভালোভাবে সাহায্য করেছে। তারপরে আবার ওইখানে 2006 সালে আমি 2004-এ বম্বে চলে যাই, এবিসিডিটা অরিন্দমদার কাছেই শিখি। তখনও আমি পুরোপুরি ঠিক নয়, এখনও ঠিক নয়, এখনও শিখছি। তো 2006-তে বন্যা হয়। আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, নেভিতে চাকরি করতো, আনমোল চাড্ডা। ওর কাছে পাস ছিল, তখন প্লেনের টিকিটের দাম 25,000 30,000, আমার পকেটে 1200 টাকা। হ্যাঁ, তো কি করব, ও আমাকে পাস দেয় কলকাতা ফিরে আসার। ও বললো তু আবি ভাগ, ইধার কাম নেই হো রা হ্যায়, জব সব ঠিক হয়ে যাবে তু ওয়াপাস আনা। তো ঠিক আছে, আমি চলে এলাম। এসে অরিন্দম গাঙ্গুলিকে দেখা করতে যাব, অরিন্দমদার সঙ্গে। তখন মোবাইল নাম্বার নেই না, মোবাইল অরিন্দমদার ছিল কি না তখনও সেটাও মনে নেই। আমি তখন আমার 2006। আমি ফোন করলাম, খেয়ালিদি বললো ও তো ভরতলক্ষ্মীতে ডিরেক্ট করছে সিরিয়াল। আলাম ভরতলক্ষ্মী আবার কোথায়? বলছে নবীনা সিনেমা হল চিনিস? হ্যাঁ, ওর পাশেই তো। আলাম আচ্ছা। গিয়ে দেখলাম দাদা একটা নামি চ্যানেলের নামি সিরিয়াল ডিরেক্ট করছে। তো আমি প্রণাম করলাম, পাশে ইন্দ্রনীল সেন বসেছিলেন, গুরুজনের পাশে। গুরুজন থাকলে প্রণাম করতে, আমি দাদাকেও প্রণাম করলাম। আমি ভেবেছি বোধহয় নাম দেখানোর গান ফান গেয়েছে ইন্দ্রনীলদা, এত বড় গায়ক। যখন জানতাম না উনি প্রডিউসার। তো বললো ছেলেটা কেড়ে, বলছে আমার ছাত্র বম্বেতে আছে, কতদিনের জন্য আছো তুমি? বললাম আমার 18 অক্টোবর টিকিট কাটার কথা। বলছে ওকে ওই ক্যারেক্টারটা করা। ওইখানে সিলেক্ট হলাম, ওখানেই পরের দিন থেকে শুটিং আরম্ভ হলো। নীল সীমানা বলে একটা সিরিয়াল, তো ওটা আমার জার্নি শুরু। তারপর তো এখন 106 নম্বর চলছে। আর সেইখানে আমার ফিজিকের সঙ্গে আমার গলা কিছুতেই যাচ্ছিল না, গলাটা অতটা ডিমান্ড যেটা করছিল দাদা দিদি স্ক্রিপ্ট করতেন,
হচ্ছিল না। তো আমার একটা সিন ছিল, পিছনে ক্যালেন্ডার দেখে ডেট বলা। তো একজন এসে বলবে দাদা এই কাজটা কবে হবে, করা হচ্ছে না। তো পিছনে তো দাদা সিনটা কাটলেন, বললেন এইটা কি 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 বললি? এই যে বললাম 13 তারিখ, বললো এইটা সামনে বল। 13 ওই করে আমি আমার গলা পেলাম। আমি তার আগে অনেক সারেগামাপা অনেক কিছু করেছি, এই গলা নিয়ে খেলা ওইটা দাদা আমাকে একটা সিনে ধরিয়ে দিয়েছিল। এরকম খেয়ালি দিয়ে আমাকে অনেক টিপস দিয়েছে, এখনও দিচ্ছে আমাদের শো। আমি এখন ওনাদের দলে নাটকও করছি চারবাকে। সো এখনও প্রত্যেক দিন এনরিচড হচ্ছি। ইটস আ বিউটিফুল জার্নি। আচ্ছা, এই যে যেটা বলছিলে যে তাজ বেঙ্গলে রাতে থেকে এবং সকালবেলা আবার ক্লাস করা, সেই সময় মানে বাড়ি থেকে বাবা কিরকম ঢুকতে support দিতেন করতো? না। কারণ দেখো একটা ফ্যাশন শো যখন হচ্ছে, ফ্যাশন শো শেষ হচ্ছে, আফটার পার্টি হচ্ছে, সেটা তুমি যদি খাওয়া দাওয়া নাও করো, সবাইকে হ্যালো হাই বাই এইসব বলতে, কারণ ওখান থেকে অ্যাডের কানেকশন আসতো। আমি তো বড় একটা ম্যাগাজিনের কন্ট্রাক্ট পেয়েছিলাম এমন একটা শোতে, যে শোটার টাকা পাইনি, পালিয়ে গেছিলো শো হওয়ার পর অর্গানাইজার পালিয়ে গেছিলো, আমি মনমরা হয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এসে একটা বিশাল বড়, তখনকার এখনও বড় ম্যাগাজিন সেটা, প্রত্যেক সপ্তাহে আমার পাঞ্জাবি পরে ফটো বেরোতো, 1000 টাকা করে পেতাম। তো সেই কন্ট্রাক্টটা আমি পেয়েছিলাম। সো আমার সেখান থেকে আমার বিশ্বাস হয়েছে যে কেউ যদি অনেস্টলি অ্যাপ্রোচ করে, কাজ তার কাছে চলে আসে। হ্যাঁ, দের ইজ আ উইল, দের ইজ আ ওয়ে। সো বাবা এবার ফ্যাশন শো হলে, ফ্যাশন শো শেষ হতো 11টায়, সবাইকে বলে টোলে আধ ঘন্টা, 11:30 যদি বেরোতাম সাউথের থেকে, 1 ঘন্টা আমার লাগতো 12:30। সো 11টার পর বাবা ঢুকতে দিত না। মা চুরি করে, বাবার সঙ্গে ঝগড়া করে আমাকে চাবি দিতেন, বা আমি কোনো বন্ধুর বাড়িতে থেকে যেতাম, বা আমি সাহস নিয়ে যখন আমায় রেস্ট নিতেই হবে একটু মার খেয়ে রেস্ট নিয়ে নিতাম। মানে আমি খুব বড়বেলা অবধি মার খেয়েছি। এবং বাবা ভীষণ ডিসিপ্লিন ছিলেন, একটা সময় শুয়ে পড়তেন, একটা সময় উঠে পড়তেন, ব্যায়াম করতেন, প্রত্যেকটা জিনিস ঘড়ির কাঁটা ধরে করতেন, এবং খুব অনেস্ট মানুষ ছিলেন। মানে বাবার পড়াশোনা আমি পাইনি, বাট অনেস্টিটা ধরে রাখতে চেষ্টা করি আর কি। এই তারপর মুম্বাই যাওয়াটাও তো একটা জার্নি, যে হঠাৎ করে সেটা কি সূত্র মারফত সেটা সূত্র পৌঁছলে? মারফত কি, মানে খুব নামি একটা কোম্পানির ফ্যাশন শো হচ্ছিল, যেটা 7টা দেশে করেছিলাম, তার মধ্যে ইন্ডিয়ারটা বম্বেতে হয়েছিল। তো বম্বেতে যখন আমি ফ্যাশন শোটা করতে গেলাম, তখন আমার যারা বন্ধু বান্ধব, প্লাস ওই বন্ধু বান্ধবের সঙ্গে আমার কোনো বম্বেতে বন্ধু বান্ধব ছিল না। ওই ইন্দ্রাণী দাশগুপ্তা যে ল্যাকমির অ্যাড করেছিল, ওই খালি আমায় চিনতো, টাপুর টুপুর চিনতো ব্যাঙ্গালোরে, ওরা ছিল না তখন, ইন্দ্রাণী ছিল। তো আমার বন্ধু বান্ধবের বন্ধু বান্ধবরা দেখা করতে এসে তখন বললো যে চল অডিশন দিতে ইধার অ্যাক্টিং স্কুলে। আর মজার তো ব্যাপারটা, গিয়ে দেখি তখন ওই ঘুরতে 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 কিশোর নাম, মানে রোশন তানেজা ছিল, আশা চান্দা ছিল, কিশোর নামিত কাপুর ছিল, সবকটা আমি ঘুরে আমি দেখলাম যে কিশোর নামিত কাপুরটা খুব প্র্যাকটিক্যাল, এবং খুব মানে 8-9 মাসের কোর্স একটা। তো সেটাই, কারণ তখন আমার বয়স অনেক বেশি, আমি ইন্ডাস্ট্রিতে এসেছি অনেক বড় বয়স। আমি ক্রিকেট খেলতাম, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাপ্টেন ছিলাম, কাউন্টিও খেলেছি, মাইনর কাউন্টি। তো আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমার কাছে সময় বেশি ছিল না। তাই আমি কিশোর নামিত কাপুরটাই পছন্দ করি। এবং তারপরে আমি যখন পয়সা জমানো শুরু করি, পয়সা যখন জমে যায়, তখন আমি কিশোর নামিত কাপুরে অ্যাডমিশান নিই, পরীক্ষা দিতে হতো তখন, এখন আরও টাফ হয়ে গেছে। পরীক্ষা দিয়ে পাশ করলে তারপর একটা টাকা দিয়ে ভর্তি হতে হয়। তো সেরকমভাবে আমার জার্নি শুরু হয়, টাকা ফাঁকা জমি। আমি মনে আছে 2000 সালের সপ্তমীর দিন, যখন আমার বন্ধুরা গার্লফ্রেন্ডদের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, তখন আমি স্টেশনে যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছি, পাচ্ছি না। সো দ্যাট ওয়াজ আ বিউটিফুল জার্নি। এবং আমি বম্বে চলে যাই, ওখানে যাবতীয় একটা ছোট্ট ঘর আমাকে দিয়ে দেওয়া হয়। আমার এক বন্ধু যে ওখানে থাকতো, সে আমাকে একটা ঘর খুঁজে দেয়। আমি গিয়ে খালি গ্যাস পাই আর একটা তোষক পাই, বাকি সব কিছু কিনে একদিনে রান্না শিখেছিলাম। ডিমের ঝোল করা শিখেছিলাম, সোয়াবিনের ঝোল করা শিখেছিলাম, এই দুটো রান্না আমাকে শিখিয়ে দিয়েছিল। 1.5 বছর আমি ওটাই খেয়েছি। তারপরে নিজে নিজে ইনভেনশন করেছি, বাবা মা দেখতে গেছিলো। এই যখন আমি বম্বেতে একটা ইনস্টিটিউটে, অরিন্দম গাঙ্গুলি, খেয়ালি দস্তিদারকে তো বাবা সম্মান করতেনই, ঠিক ছিল, কিন্তু সেটা তো সপ্তাহে 2 ঘন্টা, বাকি সময় তো আমি জেল মেরে ঘুরে বেড়াচ্ছি। সেটা বাবা নিতে পারতো না, বাবা বুঝতে পারতো না। বাবা আমায় একটা কথা বলতো, আমার এক বন্ধুর ছেলে ব্যাংকের পরীক্ষা দিচ্ছে, এক বন্ধুর ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষা দিচ্ছে, পাচ্ছে না, আবার চেষ্টা করছে, আমি তোকে নিয়ে কি বলবো, তুই কি করছিস, সেই উত্তরটাই তো আমার কাছে ছিল না। বাবা চাইতেন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পার্সিউ করি। তো সেটা এখন লোকে বাবাকে আমি বলেছিলাম লোকে পয়সা কামাবে আর আমি বসে বসে হিসাব করবো বাবা,
এটা না, আমি পয়সা কামাবো, কম কামাবো, পয়সা কামাবো, একটা ছোট্ট কুড়ে ঘর হবে, আমি শান্তিতে থাকবো বাবা, একটা জীবন ওরমভাবে খাতা বইয়ের মাঝখানে আমি নষ্ট করতে পারবো না। পাহাড় আছে, নদী আছে, দৌড়ে বেড়াবো, পড়ে যাবো, কাটবে, চড়বে, এটাই তো জীবন বলো। আর আমি তো মানে একদিন চলে যাব, তাহলে আমি মজায় থাকবো না কেন? সিরিয়াস আমি থাকতে পারবো না কোনো বিষয়। টাকা দিয়ে যেটা কেনা যায় সেটার প্রতি আমার কোনো টান নেই। তো এই নিয়ে বাবার সঙ্গে দৈরথ ছিল, কিন্তু হ্যাঁ, আমি আমার বাবাকে, সবার মতন সবাই নিজের বাবাকে ভালোবাসে, বাট আমার বাবার কিছু গুণ আমার খুব কাজে লেগেছে। যেমন অনেস্টি আমাদের খুব দরকার, জানো তো, এই অনেস্টিটা আমরা খুব মিস করি আজকাল। আমার কাজের প্রতি লয়াল থাকা, আমার প্রডিউসারদের প্রতি লয়াল থাকা, প্রোডাকশন ফ্রেন্ডলি হওয়াটা একটা অ্যাক্টরের খুব দরকার। সেটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি। কারণ যেটা আমাকে বাঁচিয়ে রেখেছে, যে জন্য তুমি আজকে আমার ইন্টারভিউ নিতে এসছো, সেই জায়গাটাকে যদি আমি সম্মান না করি, আমিও সেই সম্মানটা পাবো না। জীবনটাকে খুব ইজি ভাবে লিড করতে চাও। একদম ইজি। আমার মানি ব্যাগ আমার সঙ্গে থাকে, আমার বউ আমার সঙ্গে থাকে, আর কিচ্ছু আমার দরকার নেই। বাকি তো দেখো, আমার ফ্যাক্টরি তো আমি। তুমি আজকে যদি আমার মোবাইলটা চুরি করে পালিয়ে নিয়ে যাও, আমি অভিনয় করে আবার টাকা খাবো, আমি ও মোবাইল নিয়ে নেবো। মানে ওই দেয়াল চাপড়ানোর মতন ঘটনা আমার যে মা বাবা চলে গেছে, আর আমায় কী দুঃখ দেবে? আমি এমন কিছু, আমি মানে শাহরুখ খানের সঙ্গে যদি একটা 1 মিনিটের রোল করি, আমি খুব সাকসেসফুল মনে করবো নিজেকে। কিন্তু আমি যদি আজকে 1 কোটি টাকাও কামাই, আমি 10টা টাকাও তো বাবা মার জন্য খরচা করতে পারবো না, আমি একটুখানি কোথাও বেড়াতে নিয়ে যেতে পারবো না। সো আমার কাছে সাকসেস ম্যাটার করে না, আমার কাছে জার্নি ম্যাটার করে। সো ভালোবাসার লোকগুলোকে নিয়ে সঙ্গে থাকলে আমার মনে হয় তার থেকে বেশি আর কি। আমি অনেক সাকসেসফুল মানুষের সঙ্গে দিন কাটিয়েছি, তারা সাকসেসফুল নয় অ্যাট দি এন্ড অফ দ্য ডে, কারণ তাদের মধ্যে শান্তি নেই, তাদের মধ্যে প্ল্যানিং নেই, তারা সিঙ্ক্রোনাইজড না, ব্যালেন্স নেই, ঘেঁটে আছে। তারা তাদের কাজটায় ভালো, ব্যাস, বাকিটা ফাঁকা। কারণ বাকিটা, আমি অভিনয় করি কতক্ষণ? আমি সেটে থাকি সপ্তাহে, এক সপ্তাহে আমি সেটে যদি টোটাল করো, আমি টোটাল সেটে থাকি 5 ঘন্টা, যেটা সারা মাস ধরে হয়তো দর্শক দেখছে দেবরাজের অ্যাক্টিং, সেটা করতে আমার 5 ঘন্টা লাগে। তো বাকি এই যে 6 দিন 19 ঘন্টা আমি দেবরাজ, আমার লাইফ, আমার পার্সোনাল লাইফ, সেইটা যদি ঠিক না হয় 5 ঘন্টা কি করে ঠিক হবে? আলটিমেটলি ওটাও ব্যাঘাত ঘটায়। তাই পড়াশোনা, আড্ডাটা খুবই দরকার। আমার তো মানে আড্ডা ছাড়া চলে না। আমি পয়সা খরচা করে আমি আড্ডা মারতে আসি। হ্যাঁ, আমার বন্ধুবান্ধব পাড়ায়, ওখানেও বন্ধুবান্ধব আছে, খুবই কম। আমি বন্ধুবান্ধব সম্পর্কে একটু সিলেক্টিভ হয়ে গেছি, কারণ আমার বউ বলেছিল তুমি বিশ্বাস করো কেন? তাহলে বিশ্বাস ছাড়া কী করবো? মানুষকে বিশ্বাস না করে কি করে থাকবো? আমাকে তো বিশ্বাস করতেই হবে। সো সেইখানে এখন বউয়ের পাল্লায় পড়ে একটু বড় হয়েছি, আমি হয়তো একটু নিজেকে গুটিয়ে নিয়েছি, কারণ আমি খুব মন খোলা, খুব মুফাট। মানে এখনও যারা আমার সঙ্গে অভিনয় করে তাদের আমি বলে দিই এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। পরে জানতে পারি তার বাবা প্রডিউসার। তো কিছু করার নেই, বেরিয়ে যায় মুখ থেকে কিছু কথা। সেই জন্য আমার পাড়ার বন্ধুরা ভীষণ ক্লোজ টু মাই হার্ট, ক্লোজ টু মাই লাইফ। আমি ওদের সঙ্গেই প্রাণ খুলে, মন খুলে আড্ডা মারতে পারি। আমি দুর্গাপুজোর সময় 5 দিন তাদের সঙ্গে কাটাই হাফ প্যান্ট পরে, খুব মজা লাগে। লাইফ যত সিম্পল থাকবে আমার মনে হয় তত ভালো, এবং চেঞ্জেসটা স্ক্রিনে আরও বেশি ধরা পড়ে লাইফটা সিম্পল থাকলে। যেটা বলছিলে যে তোমার স্ত্রী তোমার বন্ধুর মতো, বিয়েটা কিভাবে হয়? বন্ধুর আর বন্ধুর মধ্যে যেরকম ভাবে হয় সেরকমই হয়। একটা কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে আলাপ হয়েছিল আমার বউয়ের সঙ্গে। ও একদম আমার বিপরীত। আমি যেমন একটুখানি ফাঙ্কি ছিলাম তখন, একটু সাজতে গুজতে ভালোবাসতাম, একটু টিপটপ থাকতাম সব সময়। ও ঠিক উল্টো মতন। ও ওদের বাড়ি 3 তলা, 1 তলায়ও থাকতো। ওর মাকে একটা মিস কল মানে জলের বোতল, 2টো মিস কল মানে চা, মানে কফি। ওই একটা ঘরে ও খুব বড় বলবো না, নাম্বার 1 অ্যাড এজেন্সি, ইস্টার্ন ইন্ডিয়া অ্যাড এজেন্সি চাকরি করতো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। তো ওর বাবা খুব অসুস্থ ছিল, দীর্ঘদিন বেড রিটেন ছিল। সেই জন্য আস্তে আস্তে যখন বাবার ক্লাইম্যাক্স শুরু হয় শারীরিক দিক থেকে, খুব শরীর খারাপ শুরু হয়, তখন আমার একটা খুব হিট সিরিয়াল চলছে। তখন আমরা বন্ধু, যাতায়াত করি, গল্পের বই নিই, গান শুনি, সিনেমা দেখতে যাই, একদম তুই তুকারি, আজও তুই তুকারি। তো তখন আমি এবার আমার গাড়িটা ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, আমার তখন 2-3টে হিট সিরিয়াল হয়ে গেছে। এবার যেটা হয়, একটা মেয়ের বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যথারীতি ওর মা বাজার গেলে কি গো দেবরাজ এসেছিল, তো ওর মা সেটা মেয়েকে বলে। ওর মা খুব ভালো, মানে টন্ট করে না,
যে কি এইটা ভালো হচ্ছে না বা এটা খারাপ, ওকে বলবি বলবি আর না আসতে, এইসব না, জানিস এরকম বলছিল। ওর মা খুব নরম সরম, আমার শাশুড়ি। তো আমাকে সেটা আমার বউ বলে, জানিস এরকম হয়েছে বলছে। তো এই করতে করতে আমারও ব্যাক অফ দ্য মাইন্ড, তখনও কিছু আসেনি। আমার মা বাবা বিয়ের চাপ চাপ দিচ্ছিল, 2-3টে মেয়ের সঙ্গে আমায় বসিয়ে দিয়েছিল, আমি তাদের দাঁড় করিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা মেয়ে 45,000 টাকা মাইনে পায়, 2009-এর কথা বলছি। তা আমি তাকে বললাম যে আমি ধরো মাসে 1 মাস ধরে আমায় বসে থাকতে হলো, আমি কিন্তু তখন তোমার কাছ থেকে 20 টাকা নিয়ে মেট্রো করে যাব কোনো মিটিং করতে। বলছে দা এই আবার হয় নাকি পুরো মাস বসা? হ্যালো, থ্যাংক ইউ, চলো, নাইস টু মিট ইউ। তো ওখানে মিটিংটা সাঙ্গ করেছিলাম। তো আমার বাবা মা যখন বিয়ের চাপ দিচ্ছিল, তখন আমার ব্যাক অফ দ্য মাইন্ড হঠাৎ চিন্তা আছে, আমি যদি বিয়ে করি এমন কাউকে করতে হবে যে আমায় বোঝে, সেটা পাঞ্চালি ছাড়া কেউ নয়। তো আমি তখন ওকে বলতে পারিনি, কারণ ও একটু অন্যরকম ছিল। ও আমাকে ওই ব্যাপারটায় পছন্দ করতো না যে আমি একটুখানি হাতে বালা ফালা পরি, লকেট ফকেট পরি, চুল স্ট্রাইক করি। আর ও একটুখানি চাপা, হাসে বেশি না। এবার যারা হাসে বেশি না তাদের মনে প্যাচ হয়। আমি ওই কমন ফ্রেন্ডটাকে বলতাম এই মেয়েটার নিশ্চয়ই মনে প্যাচ আছে, হাসে না দেখ একদম, তো চুপচাপ পড়ে থাকে একটা কোনায়, বই নিয়ে, খবর কাগজ নিয়ে, গান শোনে। যখন ওর বাবা মারা গেল, ওর বাড়িতে গিয়ে দেখলাম আমি ছাড়া ওর আর ওর মায়ের কেউ নেই। তখন আমি সেই দিন ওকে বললাম যে আমার বিয়ে করবি? বললো হ্যাঁ। আমরা বিয়ে করলাম। আমার মাসিরা তখন জোর করলো, মেয়েদের বাবা মারা গেলে কিছু হয় না, 6 মাস পরে একটা পুজো করে। কারণ আমাকে কেউ বিশ্বাস করতো না, ফ্যামিলিতে সবাই ভাবতো আমি সালমান খান। আমার প্রচুর গার্লফ্রেন্ড, ইনফ্যাক্ট এক সময় ছিল, যাকে। তো আমি বিয়ে করবো না এটা ভাবতো, কিন্তু আমি সেটেল হতে চাইতাম, কিন্তু এমন একজন সঙ্গে সেটেল হতে হবে যে আমায় সম্মান করে, যাকে আমি সম্মান করতে পারি। কারণ ব্যাপারটা বন্ধুত্ব, স্বামী স্ত্রী হলেই না ব্যাপারটা কিরকম কেচে যায়, আমি দেখেছি। হ্যাঁ, শোনো গো তুমি, এটা আমার পোষায় না সেটা। সো পাঞ্চালির সঙ্গে আমার বিয়ে হলো। আর তারপরে দেখলাম যে সাংসারিক যে বিয়ের পরে একটা চেঞ্জ আসে না, মানে আমার হাফ প্যান্ট নিয়ে কে কাচবে, আমার বউ না আমার মা, সেইটা নিয়ে একটা দৈরথ শুরু হয়। তো সেখানে আমি দেখলাম আমার বউ যখন আমায় তুমি বলে, মানে কিছু গন্ডগোল করেছি আমি, আমার দোষ হয়েছে। তো হঠাৎ একদিন রাত্রিবেলা শুটিং থেকে ফিরে শুতে যাব, মানে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে শুতে যাব, হঠাৎ দেখলাম আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে, বলছে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। না, হয়ে গেল আমার ঘুমের 12টা বাজলো। তো আমি সেই দিন ডিসাইড করি যে না, আমাকে দুটোই মেনটেন করতে হবে, মাও মেনটেন করতে হবে, বউ মেনটেন করতে হবে, এবং আমাকে সর্বোপরি অভিনয় মেনটেন করতে হবে, যেটার জন্য মানসিক শান্তিটা খুব দরকার। তখন আমি ডিসাইড করি যে আই হ্যাভ টু মুভ আউট ফ্রম দিস প্যালেস, বাবার প্যালেস ছেড়ে আমাকে বেরোতে হবে। আমি তখন পাঞ্চালিকে বললাম, ভাই তুই তো আমাকে জেনে শুনেই বিয়ে করেছিস, আমার পকেটে 26 টাকা থাকে, আমরা সিনেমা দেখতে যাই, পপকর্ন খাই, হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসি, তো চল আর একটু কষ্ট করবি, চল। তো রাজি হয়ে গেল। আমরা একটা ট্যাক্সিতে উঠে একজনকে, আমার কাকু ছিলেন ইঞ্জিনিয়ার, মানে আমার নিজের কাকু না, পরিচিত কাকু। হঠাৎ ডিসিশন? রাত্রিবেলা 12:15টায় ডিসাইড করি, সকাল 9টার সময় ট্যাক্সি ধরি, যেটুকু পারি সঙ্গে নিয়ে, 10:30টায় নতুন ফ্ল্যাটে ঢুকি। এবং ওই কাকুকে যেটা বলছিলাম, ট্যাক্সি রুটে কাকুকে বললাম, কাকু আমি টালিগঞ্জের দিকে যাচ্ছি, আমার একটা ফ্ল্যাট দরকার, পকেটে কোনো টাকা নেই, ব্যাংকে 1300 টাকা মতন আছে। বলে ওকে, ফোন রাখ। তো আমি যখন কালীঘাট ক্রস করছি, বলছে মালঞ্চ সিনেমা হলের সামনে একটা ফর্সা করে ছেলে দাঁড়িয়ে আছে, নাম্বার পাঠিয়ে দিচ্ছি, চলে যা, হয়ে গেছে। তো গেলাম, ও চাবি দিল, এটা মোটামুটি একটা ফ্ল্যাট। আমরা থাকতে শুরু করলাম, ওখানে 5 বছর ছিলাম। 4500 টাকা ভাড়া ছিল। কি করে সব হয়ে গেল জানি না। এবং তারপরে কাজও করছি, কাজও আসছে, কাজ করছি। তারপরে ওই যে বললাম, জীবনে অনেকবার ভগবানের দেখা পেয়েছি, আরেক ভগবানের দেখা পেলাম। আমাদের তো 33টা ভগবান। স্নেহাশিস চক্রবর্তী, জাদুকর, টাপুর টুপুর হিট করে গেল। ইনফ্যাক্ট আমরা যখন মেট্রো করে টালিগঞ্জে যেতাম, রিক্সা করে মালঞ্চ যেতাম, তারপরে আমি মাঝে মাঝে এরকম করতাম। আর বউ বলে তোমায় কেউ চেনে না, কেন হাত নাড়াচ্ছ? আর দাঁড়াও, প্র্যাকটিস করি। সেই দিনটা চলে এলো। এই বাড়িতে আমি থাকতাম না, এই বাড়ির সামনে 50-60 জন ওই পিছন থেকে এসে দেবরাজকে ডেকে দিন, দেবরাজকে। আমার মা বাবা কিছুতেই ওদের বোঝাতে পারতো না দেবরাজ এই বাড়িতে থাকে না, শনিবার আসবে, আপনারা শনিবার বা রোববার আসুন। সো এই দিনটাও দেখেছি। বিউটিফুল জার্নি। সেই সময় সংসার চালানোটা কঠিন হয়নি? এই যে চলে এলে। সংসার চালানো কঠিন হয়নি, ওই যে বললাম না, হয়ে গেছে। কোথা থেকে চুপচাপ বসে আছি, কি করব, হঠাৎ একটা ফাংশন চলে এলো,
হঠাৎ একটা মানে এরকমও হয়েছে, আমাকে এসি চেয়ার কারের টিকিট দেওয়া হয়েছে একটা অ্যাক্টিং ওয়ার্কশপ করানোর জন্য, আমার ঘুম ভাঙেনি। তারপরে আমি লোকাল ট্রেন পড়ে গেছি কৃষ্ণনগর, হ্যাঁ, তো হয়ে গেছে, ওখানে গিয়ে একটু টাকা কামিয়েছি, এই করে হয়ে গেছে। কি করে আচ্ছা, আমার বাড়িতে এসে আমার একটা সিঙ্গেল, যেই ফ্ল্যাটে ঢুকলাম একটা সিঙ্গেল কাঠের খাট ছিল, ওটার উপর চাদর ছিল, গদি ছিল না, আমরা শান্তিতেই ওর মধ্যে বসবাস করতাম। হঠাৎ এক বন্ধু এলো, এসে প্রদীপ পদা, ও এসে আমাকে বলল, এই তোরা শুস কোথায়? আমি এইখানে এখানে শুয়ে নেই কেউ, হ্যাঁ অসুবিধা হচ্ছে না তো। ও আমার কান ধরে নিয়ে গিয়ে একটা গদি কিনে দিল 6,000 টাকা দিয়ে, সেটা আমি আস্তে আস্তে ফেরত দিলাম। সো হয়ে গেছে, এই তো চলছে। তো আমাদের কোনো কিছুতেই, আমার আর আমার বউয়ের কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই, মানে আমরা লাইফটাকে সেরকমভাবেই দেখি। কারণ আমি এটা মনে করি, আমাকে আমি তো আমার মা বাবার ভালোবাসার ফল, এবং আমি লাকিয়েস্ট যে মানুষের রূপ পেয়েছি, কোনো একটা কারণ আছে, সেই কারণটার জন্যই আমায় ভগবান পাঠিয়েছে, সেই কারণটা ফুলফিল করতে হবে আমাকে। সেই কারণটা ফুলফিল হলে আমাকে আবার ভগবানই নিয়ে নেবে। এই মাঝখানের সময়টা যে আমি ঘুরতে এসেছি, কলকাতা, বম্বে, দার্জিলিং, যাই হোক যেখানেই থাকি, মজা করব, পয়সার উপর ডিপেন্ড করবো না মজাতে। আর আমি বিশ্বাস করি পয়সা দিয়ে শান্তি সুখ কেনা যায় না। পয়সা থাকলে অনেক কিছু কেনা যায়, শান্তি সুখটা কেনা যায় না। পয়সা দরকার, সেই দরকারটা নিজেকে প্ল্যান করতে হয়, না হলেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এই যে নতুন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হঠাৎ করে কমিট করে দিচ্ছে সুইসাইড, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমাকে অনেকে, কারণ আমি খুব হ্যাপি গো পারসন, আমি যে মেকআপ রুমে থাকি সেখানে কেউ সিরিয়াস মুখে থাকতে পারে না, সেটা বর্ষিয়ান অভিনেতা বলো, ছোট প্রজন্মের কেউ বলো, কাউকে আমি চুপ করে থাকতে দিই না। কারণ দেখো, মানে আমাদের তো কনসেন্ট্রেশনটা প্রচণ্ড হাই রাখতে হয়। আর আমি যদি আজকে 9 ঘন্টা একটা মেকআপ রুমে এরমভাবে বসে থাকার পর আমি একটা এনার্জেটিক পার্ট কীভাবে করব, সেই এনার্জিটা ধরে রাখার জন্য একটা কনস্ট্রাকটিভ আড্ডা, এর পেছনে লাগা, প্র্যাঙ্ক করা, এগুলো করে আমাদের সময় কাটে। সেইটা আমাদের সজাগ থাকতে হয়। আচ্ছা, কোনো একটা সময় এরকম হয়েছে যে দীর্ঘ সময় কাজ নেই? হ্যাঁ হয়েছে, আমার প্রায় 8-9 মাস হয়েছিল কাজ ছিল না, কিন্তু তখন আমি এস্টাবলিশড, লোকে আমাকে চেনে। কোনো একটা কারণে আমি কাজ পাচ্ছিলাম না, হয়তো আমি যে রেমুনারেশনটা বলছিলাম সেটা দিতে রাজি হচ্ছিল না, বা কিছু ক্ষেত্রে আমার লুক সেট হলো, কিন্তু চরিত্রটার সঙ্গে আমার বয়স যাচ্ছে না বা আমার লুক যাচ্ছে না, নানান কারণে হয়েছিল তখন। কিন্তু আমি বিয়ের পর থেকে আমার বউকে না বলে সঞ্চয়, হ্যাঁ, আমার একটা আলাদা খাত থাকে, কারণ অ্যাক্সিডেন্ট ইউ নেভার নো, কী হবে না হবে। সেই জন্য আমার 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 1 বছর বসে থাকলেও কোনো অসুবিধা নেই, সেই দিক থেকে আমি লাখপতি, সেইটা আমার আছে। কারণ আমার চাহিদা তো খুব কম। আমি ভাড়া বাড়িতে থাকতাম 9 বছর, 2011 থেকে 19 অবধি আমি ভাড়া বাড়িতে ছিলাম। তারপরে একটা ফ্ল্যাট কিনেছি, খুব কম দামে ফ্ল্যাটটা পেয়ে গেছি, কারণ লিফট ছিল না, খুব ভালো একটা এলাকায়, রিজেন্ট এস্টেটে, আর ভদ্রলোক খুব ভালো। আর আমার বউকে তো দেখতে একটু বাচ্চা বাচ্চা, তো ওনার মা আবার বললো, বাচ্চা 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 মেয়েটা, গ্যারেজের দামটা নিস না। হ্যাঁ, তো এইসব করেও, যে বললাম ভগবান বারবার দেখা দেয়, তো এই করে একটা খুব কম দামে ফ্ল্যাট পেয়ে গেছি, যেটা এখন আমরা থাকি। তো সে ফ্ল্যাট হয়ে গেছে নিজের, এবার খাওয়া দাওয়া মিলিয়ে আমার সংসার খুব কম টাকায় চলে যায়। কম টাকা মানে যেগুলো না হলেই নয়। আমার একটা ছোট্ট পোষ্য আছে, ভবেশ মুখার্জি, ভরদ্বাজ গোত্র, তো তার জন্য আমাকে একটা মেডও রাখতে হয়, প্লাস আমার ডায়েটের জন্য খাবার দাবার একটুখানি মেনটেন করতে হয় বলে। তো এই ল্যাভিশ না, মানে যেগুলো মানে লাক্সারিতে আমরা বিশ্বাস করি না, বাট যেগুলো দরকার সেগুলো তো করতেই হয়, সেই নিয়ে আমরা বেশ ভালো আছি। সন্তানের পরিকল্পনা একদম নেই, একদম নেই। প্রথমত আমার বউ একা কিচ্ছু করতে পারে না, নাথিং। একটা যদিও ব্লাউজ বানাতে যায়, আমাকে সঙ্গে যেতে হবে, এবং সেখানে 7 জন ভদ্রমহিলা থাকবে, ব্লাউজের দোকানে যেটা হয় পুজোর আগে, এবং সেই 7 জন ভদ্রমহিলার মধ্যে একজন জিজ্ঞেস করবে, এই তাপসের চাকরিটা হচ্ছে কেন ভাই? কে তাপস? বলছে ওই সিরিয়ালের। আর আচ্ছা, আমার সিরিয়ালের গল্পই আমি জানি না, কেউ জানে না, আমরা পাতা পাই, মুখস্থ করি, বলি, গোটা জানি খালি। তো এবার তাপসের চাকরি হচ্ছে না কেন, এই জবাবদিহিটা আমাকে করতে হয় ওখানে। তো সেই জন্য আমি যদি বাচ্চা যদি হয়, তাহলে তো আমাকেও 9 মাস ছুটি নিতে হবে। আর আমরা বাচ্চা ভীষণ ভালোবাসি, আমরা কিছু এনজিওর সঙ্গে যুক্ত, রুবি, রানাঘাট, ওদের একটা পেন্সিল দিয়ে যা আনন্দ পাই,
আর আমার প্রথমে মা মাসি কাছের বন্ধু বান্ধব বলেছিল যে দেখ বুড়ো বয়সে কি হবে, না বুড়ো বয়সে সম্বলের জন্য তোরা বাচ্চা করেছিস, মানে গিভ অ্যান্ড টেক পলিসি, আমি তোমাকে বড় করছি তুমি আমাকে বুড়ো করবে, না সেটা না। আমরা বাচ্চা নিই তার কারণ শান্তির জন্য। আজকে একটা আমার মনে হয় কেউ পাপ নেবেন না, আমায় ক্ষমা করে দেবেন, ট্রোল করলে আমি বিখ্যাত হব, ট্রোল করে দিন। একটা বাচ্চাকে তুমি আজকে তোমার মতন করে বড় করতে পারবে না। তোমাকে আমার বাচ্চাকে একটা ভালো স্কুলে দিতে হবে, ভালো স্কুলে সরি টু সে ডোনেশন ইজ মাস্ট। আমার ছেলের পাশের ছেলেটা যদি 5 স্টারে পার্টি দেয়, আমার ছেলেটাকেও 5 স্টারে পার্টি দিতে হবে। আই উইল নট, আমি সেটা অ্যালাউ করব না। আমার ছেলের মনন কি হবে, আমার সন্তানের মনন কি হবে, সেটা আমার উপর ডিপেন্ড না করলে আমি কিসের বাবা? আমাকে যদি চাপে পড়ে কিছু করতে হয় তাহলে তো আমি কষ্ট, আমার আত্মা কষ্ট পাচ্ছে। নিজের আত্মাকে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করিনি আজ পর্যন্ত, বাচ্চা কেন করবো? সেটা কি তোমাদের দুজনেরই ডিসিশন? দুজনেরই ডিসিশন। উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। উই লাভ কিডস, যারা আমাদের কাছে তারা জানে, কিন্তু নট আওয়ার্স। কিছু জিনিস থাক না পরের জন্মের জন্য, সব কি এক জন্মে হয়? পরের জন্মে একটা ব্যাংকে চাকরি করব, 10টায় বেরোবো, 5টায় ফিরবো, মাসে 70,000 80,000 টাকা মাইনে হবে, আমি সাজিয়ে একটা বাচ্চা করবো। সেটা কি খানিকটা আর্থিক কারণ? না না না, একদমই আর্থিক কারণ না, একদম আমরা পারবো না। আমাদের দেখো, আমাদের রুটিন হচ্ছে যদি আমাদের কাজ চলে আমি রাত্রির 1টায় শুই। আমার বউ বলে তুমি শো, কালকে 7টায় উঠতে হবে। আমি বুঝতে পারছো না শোয়ে কেন মানুষ শোয়ে আরামের জন্য, মানে রেস্টের জন্য। আমি যদি 1 ঘন্টা তোমার সঙ্গে বাজে না বকি, ভবেশের সঙ্গে না খেলি, আমার সেই শান্তিটা হবে না। আমি তো রোবট না, ঘুমাবো উঠে কাজ করতে হবে, ঘুমাবো উঠে আমি সেরকমভাবে পারি না। আর যখন আমার কাজ থাকে না, ধরো পরের দিন অফ, আমি রাত্রি 4টে অবধি তো সিরিজ দেখছি আমি আর আমার বউ। হ্যাঁ, তো আমরা বাচ্চা মানুষ করবো কী করে? 6টার সময় উঠতে হবে স্কুলে, কে করবে? আমি তো করবো না, আর ওর মাও করবে না, আমি শিওর। তো বাচ্চাটা স্কুল যাওয়াই হবে না, প্রবলেম এখানে অনেক ব্যাপার রয়েছে, অনেক ব্যাপার রয়েছে। না, উই আর হ্যাপি আমরা, এবং আমি এরকম অনেককেই চিনি। তো আমার যে বাচ্চার জন্য যে আর্থিক যে টাকাটা যেটা লাগতো একটা বাচ্চাকে মানুষ করার, তার 10%ও আমি যদি দরকারের বাচ্চাদের দিতে পারি, আমার সেই সেম সুখ আমি পেয়ে যাব। এবং আমি চুপচাপ তাদের সঙ্গে একটুখানি সময় কাটাই। একটু মুরগির মাংস ভাত 30 জনকে খাওয়াতে আমার মনে হয় না খুব বেশি টাকা লাগে। তো সেগুলো করে আমি খুব আনন্দ পাই, আড্ডা মারি, নানান বিষয়ে তাদের সঙ্গে কথা হয়, এবং তাদের থেকে আমি অভিনয়ের রসদও পাই, এরকমও আমি দেখেছি। সো লাইফ ইজ বিউটিফুল, এটা আমাদের ডিসিশন। এই যে 25 বছরের ক্যারিয়ারে রিজেকশন কতবার এসেছে? অনেকবার এসছে, লুক সেট হয়েছে, চান্স হয়নি। রিজেকশন, দেখো রিজেকশন ইজ নট রিলেটেড উইথ ট্যালেন্ট আমার মনে হয়। যে চরিত্রটার জন্য আমায় ডাকা হচ্ছে, সেই চরিত্রটা নানান কারণে আমার সঙ্গে না যেতে পারে। আমার কথা বলার ভঙ্গিটা হয়, যে ভঙ্গিটাও দরকার সেই ভঙ্গিটা হয়তো আমার মধ্যে নেই, সেটা আমায় শিখতে হবে। অডিশনে ফেল করলে সেই কেন ফেল করলাম সেইটা রপ্ত করাটাও তো একটা শেখা। সো ফেল অনেকবার করেছি, আজও করছি, ভবিষ্যতেও করবো, আই ডোন্ট মাইন্ড। কারণ আমায় কেউ বলার নেই যে তোকে এটা করতেই হবে, আমায় সেরকম কেউ নেই তোকে না করলে বাড়িতে ঢুকতে দেবো না, তুই ফেমাস না হলে ভাত দেবো না, হ্যাঁ, তোর তো বড় পর্দায় তোর ছবি না দেখলে তোকে জামা কিনে দেবো না, এরকম কেউ নেই আমার জীবনে। আর কোনো চাপ নেই, আমি যেটা করব আমি নিজে খেটে করব, কেউ দিলেও নেব না, সেটাতেই মজা পাই। ফেল হই, মজা লাগে। এই যে এতগুলো বছর কাজ করছো, ছোট পর্দায় দাপিয়ে কাজ করছো, যেটা বলার, বড় পর্দার সুযোগটা নিয়ে আক্ষেপ হয়? না না না, বড় পর্দায় আমি কাজ করি এবং খুব সুন্দর সুন্দর কাজ করি। প্রবলেম কোথায় হয়? চরিত্র, একটা মানে বড় চরিত্র এবং যেটা সেন্ট্রাল হয়ে থাকে, এরকম কোনো না না, সেটা তো দেখো বিনয় বাদল দীনেশ তুমি দেখবে বড় চরিত্র করেছি, পাওয়ারে বড় চরিত্র করেছি। এবার ব্যাপারটা কি হয়, যখন তুমি এটা সিরিয়াল করছো, সিরিয়ালে যেমন একটা ধরো 15 থেকে 16 দিনের একটা তোমায় ডেট দিতে হয়। এবার একটা, এই যেমন আমি ব্যোমকেশটা মিস করেছিলাম, ওরা বাইরে যাবে, একটা সিনেমা ধরো রাজস্থানে শুটিং, আমাকে ওখানে 20 দিন থাকতে হবে, আমার তো 1.5 বছরের সিরিয়ালটা চলে যাবে। হ্যাঁ, এবং আমার এখন দেখো ছোটোবেলা আমি মানে অ্যাক্টিংয়ের ছোটোবেলা তো আমি প্রডিউসারদের
বা ডিরেক্টরদের বলতে পারতাম না, যেটা আমি এখন পারি। এখন আস্তে আস্তে সেই জায়গাটা হয়েছে যে আমি ছুটি নিতে পারি, এবং সেটাও আমার প্রডিউসারকে জলে ফেলে নয়, হ্যাঁ, ছোটাছুটি করতে হয়। তো সেই জন্য আমার কিছু সিনেমা আসছে যেটাতে আমি সেন্ট্রাল ক্যারেক্টারই করছি, এবং সেটা ওই ফাঁকে ফাঁকে, ধরো সোম বুধ শুক্র আমার সিরিয়ালের শুটিং, ওরা মঙ্গল বৃহস্পতি শনি রবি করে শুটিং করে রাজি হয়েছে। হ্যাঁ, তো এরকম করে অ্যাডজাস্ট করে, প্লাস বম্বেতে যাই আমি কাংনার সঙ্গে কাজটা করলাম, আমাকে ছুটি দিয়েছিল প্রোডাকশন থেকে, 6 দিন ওয়ার্কশপ হয়েছিল, 6 দিন শুটিং হয়েছিল, মানে মাঝে মাঝে গ্যাপে থেকে বম্বেতে। তো তখন ছুটি পেয়েছিলাম, এখন পাচ্ছি, এখন আস্তে আস্তে। আর এখন দেখো সেন্ট্রাল ক্যারেক্টার মানে সেরকম খিদে আমার নেই, কারণ আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে এখন বাস্তব জিনিস নিয়ে সিনেমা হচ্ছে। এখন আর তুমি সেরকম সিনেমা দেখবে না যে পাহাড়ে হিরো হিরোইন নাচছে, লাস্টে 60 জনকে পিটিয়ে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, ওরকম গল্প সেরকমভাবে আর হয় না। কমার্শিয়াল মুভি হয়, কিন্তু ওরকম মানে ওই সংখ্যাটা কমে গেছে। এখন একটা 30 বছরের ছেলে বাড়ি ফিরে জানতে পারছে তার 58 বছর 57 বছর বাবা মার বাচ্চা হবে, বাধাই হোক। তো এখন বাস্তব নিয়ে সিনেমা হচ্ছে। কয়েকদিন আগে সাউথে একটা সিনেমা দেখলাম, সেখানে একটা ভদ্রলোক বিয়ে বাড়ি খেতে গেছে, পাশে একজন বসেছে, সে পাশে যে বসেছে সে তাকে ছোটবেলা থেকে চিনতে পারে, কিন্তু এই ভদ্রলোক চিনতে পারছে না তাকে। এটা নিয়ে পুরো সিনেমা। হ্যাঁ, অসাধারণ। সো আমরা খুব লাকি যে আমরা সেই দোরগোড়ায় পৌঁছে গেছি। এইবার তো ওয়েটিং ফর আ ফোন কল, আর মেনটেনিং মাই সেলফ, নার্চারিং মাই সেলফ, কখন একটা ফোন কল আসবে, একটা ভালো ক্যারেক্টার। খুব ভালো একটা ছবির অফার পেয়েছি, যেখানে আমরা খুব ওয়েল টু ডু ফ্যামিলি উইকেন্ডে বেড়াতে যাই, এরকম একটা বেড়াতে যাচ্ছি ডগি নিয়ে। ডগিটা উধাও হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই ডগিটাকে খুঁজে পাচ্ছি না, ফিরে আসছি। ডগিটা পরে বাড়ি ফিরে আসছে, সেটা নিয়ে গল্প। সো গল্প হচ্ছে, নতুন নতুন ছেলে মেয়ে আসছে, স্মার্ট, চতুর, খুব মানে রিলেটেড উইথ নেচার, বাস্তব বা মানে একদম বাস্তব গল্প নিয়ে আসছে। উই আর লাকি যে আমরা সেই থ্রেশহোল্ডে পৌঁছে গেছি, আমাদের সেই কাজগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে। মুম্বাই থেকে তো জার্নিটা স্ট্রাগল হিসেবে শুরু হয়, এবং টলিউডে যখন প্রথম কাজ করে সেটা একটা নেগেটিভ চরিত্র দিয়ে। এই দুটো না না, নেগেটিভ, আমি তো পজিটিভ চরিত্র দিয়ে শুরু করেছিলাম। নীল সীমানা নেগেটিভ ছিল 3 মাস চরিত্র, তারপর রাজা গজা একদম পজিটিভ চরিত্র। তো নেগেটিভ, ওটা তো শুরু। হ্যাঁ, ওটা শুরু, কিন্তু বেশি দিন চলেনি, ওটা 3 মাস চলেছিল। তারপরে হঠাৎ কোনো একটা মানে কারণে, প্রথম যদি বলি সে অর্থে, তাহলে তো হ্যাঁ, আমি পুলিশ ফাইলও করেছি 2003-তে, অরিন্দম দাই পাঠিয়েছি। তো একটু বলো যে মুম্বাই এবং টলিউডের মধ্যে কি পার্থক্য খুঁজে পেলে দুটো ইন্ডাস্ট্রি? প্রফেশনালিজম। ওখানে প্রত্যেকটা কাজের জন্য যে লোকটাকে নেওয়া হয় যে কাজের জন্য, সেই লোকটা তার কাজটা মন দিয়ে করেন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট এইখানে কোথাও একটু প্রফেশনালিজম ল্যাক করে, এবং সব সময় আমি বড়, আমি সব জানি, তুমি জানো না, এইটা। আর আমি কাজ করছি এটা চেঁচিয়ে করা হয়। মানে ধরো তোমাকে আমি এই ড্রেসটা দিয়েছি, দুটো ড্রেস দিয়েছি, একটা সিনের জন্য, আরেকটা অন্য সিনের জন্য। সেটা বম্বেতে বলবে তুমি এটা ভুল ড্রেস পরেছো, ওইটা আগে যাবে। এখানে বলবে ওটা আগে যাবে, ওটা বড়। মানে আরেকজনকে আমি শোনাচ্ছি যে আমি কাজ করছি, ও ভুল করছে, বুঝতে পারছো? সো মানে ওখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা কাজ করছে তারা ওইটা নিয়ে পড়াশোনা করেছে। এখানে সেটা নয়। 50% লোক যেটা করছে সেটা নিয়ে পড়াশোনা করে। সব থেকে উদাহরণ আমরা, অভিনেতা এমন কিচ্ছু জানে না, ক্যামেরার সামনে চলে এলো, তাকে ডিরেক্টর শেখাচ্ছে, সে টাকাও পাচ্ছে। কিন্তু আর কোন প্রফেশন আছে বলো তো টাকা পেয়ে শিখছে, কাজ করছে? কোনো প্রফেশন নেই পৃথিবীতে, শুধুমাত্র অভিনয় ছাড়া। যে গান শিখছে সে কিন্তু টাকা পাচ্ছে না, টাকা দিয়ে শিখছে। যখন সে শিখে যাচ্ছে সে ফাংশন করে হয়তো টাকা পাচ্ছে। এখানে যে কিচ্ছু জানে না, কোনো একটা কারণে চলে এসছে, সে দাঁড়িয়ে আছে ফ্যাল করে আনস্মার্টের মতন তাকাচ্ছে, জামা কাপড় পরিয়ে দিয়েছে কেউ একটা, তাকে ডিরেক্টর বলছে আমি বলছি তুমি বলো, এরমভাবে আমি বলছি তুমি বলো। ডিরেক্টর এক লাইন বলছে, সে কিন্তু মাস গেলে 30-40 হাজার টাকা বা 2-3 লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র আমাদের প্রফেশনেই এটা হয় সম্ভব। কি মনে হয় এইভাবে ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে? ইন্ডাস্ট্রি কোনটা? আমাদেরটা ইন্ডাস্ট্রি নয়, আমার তো মনে হয় না। তুমি এটা সিনেমা বানিয়ে রিলিজ করতে পারবে? হেলদি কম্পিটিশনই যদি না থাকে তাহলে কিসের ইন্ডাস্ট্রি? 4-5 জন ডিরেক্টর কাজ করছে। নাটক থিয়েটারে যে এত ছেলে মেয়ে ট্রেনে করে আসছে, বাসে করে আসছে, ঘুগনি খেয়ে দিন কাটাচ্ছে, অপূর্ব একটা
তারা কোথায়, সেই জায়গা কোথায় কাজের? আমাদের কটা কাজ হচ্ছে বলো তো, কটা কাজ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে? সিনেমা এখন কটা হচ্ছে? একটা সিনেমা শুটিং চলছে এখন। যারা সেই সিনেমায় কাজ করছে তারা সবাই স্টলওয়ার্ড, তাদের কাজটা না হলেও চলে, কিচ্ছু যায় আসবে না। ইন্ডাস্ট্রি তখনই ইন্ডাস্ট্রি হবে যখন সবাই কাজ করবে, সবাই কাজ করবে। আমার চারটাও থাকবে না নিজেকে বেস্ট প্রমাণ করার। হ্যাঁ, যা করছি সেটাই লোক দেখছে, লোকেরও তো কিছু করার নেই। সবাই আমাকে বলে সিরিয়ালের মান, সিরিয়ালের মান। কে দেখা বন্ধ করেছে সিরিয়াল? তো সিরিয়ালের মান নিয়ে আমি ভাববো কেন? টিভিটা চলছে, মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। মা কাকিমাদের, যারা সারাদিন খাটে খোটে রান্নাঘরে থাকে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, তারপর স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে 6টা থেকে অভ্যাস, তাকিয়ে আছে। তাদের যা দেখাবে তাই দেখবে। এবার কী দেখাবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। রিপোর্ট তো আসছে না, যা দেখাচ্ছে তাই চলছে। ইন্ডাস্ট্রি তখনই ভালো হবে যখন অনেক কাজ হবে, অনেক কাজ হবে। এবার অনেক কাজ হওয়ার যে পরিণতি, যেটা সিনেমা হলে আমি একটা সিনেমা করে দেখাবো, সেখানেই তো অনেক বাধা বিপত্তি, যেগুলো শুনি। আমি টেকনিক্যাল ব্যাপার জানি না, কি হয় না হয়, ডিস্ট্রিবিউশনটা বুঝি না। তো সেইখানে বিপত্তি আছে, সেই জন্য নতুন প্রডিউসাররা টাকা ঢালতে পারছে না, ঢালতে ভয় পাচ্ছে। যারা ঢালছে তাদের কিছু হচ্ছে না, তারা দ্বিতীয়বার আসছে না, টাকা লস করছে, প্রবলেম হচ্ছে। এই যে যা যা চরিত্র এতদিন ধরে করেছো, এবং প্রচুর চরিত্র, তো কোথাও গিয়ে আক্ষেপ রয়েছে যে এমন একটা চরিত্র করা এখনো হয়নি, এবং 25 বছরে যেটা পেয়েছো তার থেকে অনেক বেশি পাওয়ার কথা ছিল, এবং সেরকম আরো চরিত্র পাওয়ার কথা ছিল? না না, আমি আমার যা যোগ্যতা তার থেকে বেশি পেয়েছি। আমার যেটা প্রাপ্য নয় সেই সম্মানও পেয়েছি। না 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 না, আমার থেকে বয়সে মানে বর্ষিয়ান সব লোকেরা যখন আমার অভিনয়ের প্রশংসা করে, আমি ভিতরে ভিতরে একটু লজ্জাও পাই আর চুপি চুপি একটু হাসিও। আমি যতটা সম্মান মানুষ আমায় দেয় ততটা সম্মানের যোগ্য আমি না। আর আমি কি পাবো না পাবো সে তো উনি প্রথম দিনই ঠিক করে রেখেছেন। বেকার আমি দৌড়ে কার পিছনে দৌড়াবো? না না, আমি শান্তির পিছনে দৌড়াই, একলা থাকি, ভালো থাকি, যা আসবে করব, না আসলে করব না। আর আমার বউ, আমার বন্ধু কোনোদিন আমার কাজ দিয়ে আমার সম্মান মাপবে না। আমার বন্ধুরাও আমার পকেট দেখে কোনোদিন বন্ধুত্ব করবে না, যারা আমার বন্ধু আছে। তা আমি যে অবস্থায় থাকি তারা আমার গুড ফ্রেন্ডস। সেই জন্য আই এম ব্লেসড উইথ মাই সারাউন্ডিংস। আর সেই জন্য আমার শান্তিটা মেনটেন করতে কোনো কষ্ট বা আর্থিক ক্ষতি হয় না। এই যে স্বনামে যে খ্যাতি পাওয়া, মানে নিজের নামে চিনবে, সেটা কতটা অর্জন হয়েছে বলে মনে হয়? সেটা অর্জন হয়েছে, সেটা স্নেহাশিস চক্রবর্তীর জন্যই হয়েছে। কারণ আমার নামটা দেবরাজ। এখনও যখন আমি গ্রাম বাংলায় ফাংশানে বা কোনো কারণে শুটিংয়ে বা ঘুরতে যাই, তখনও বলে না, হ্যাঁ দেবরাজ তো জানি, আপনার আসল নামটা কি? আর আমার নামই দেবরাজ। এটা স্নেহাশিস দা টাপুর টুপুরে আমার নামটা ইউজ করেন। তো সেইখান থেকে আমি বুঝতে পারতাম না, টাপুর টুপুর দেখে আমায় দেবরাজ বলে ডাকছে না, ও জানে আমার নাম দেবরাজ, এটা আমি বুঝতে পারতাম না। সো ওইখান থেকে আমার নামটা ফেমাস হয়, এবং সেইটা ধরে রাখতে হবে এবার আমাকে। স্নেহাশিস দা আমাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, সাকসেসটা টেস্ট করিয়েছে, সেই সাকসেসটা মেনটেন করাই আমার এখন লক্ষ্য। সেইটা করার চেষ্টা করে যাচ্ছি। এবং যবে থেকে বোধ শক্তি আমি শিখেছি, 2002-03-এ অরিন্দম গাঙ্গুলি আমাকে যেটা বলছে কান ধরে মাদুরে বসিয়ে দিয়েছিলেন। তারপরে বম্বেতে, তারপরে নানান বর্ষিয়ান অভিনেতার সঙ্গে যখন পাঠ করেছি, কি করে তারা স্ক্রিপ্ট অ্যাপ্রোচ করেন, তাদের দেখেছি। এইসব করে করে শিখেছি। কিন্তু শেখা, নেট প্র্যাকটিস করা আর মাঠে ব্যাটিং করার মধ্যে তো আলাদা আছে। সেইটা এখনও আমার আপলোডিং, আমার মনে হয় অনেক কিছু এখনও আমার মনে হয় আমি শিখলাম, আরও শিখবো। সো সব কিছু অ্যাপ্লাই করাটা একটা টোটাল যে করবো, আমি যেটা শিখেছি যেটা অ্যাপ্লাই করব, সেইটা যখন থেকে আমি শুরু করতে পারলাম। আমার মনে আছে সিরিয়ালটার নাম তোমায় আমায় মিলে, নীলাঞ্জনা সিরিয়াল ছিল। সেটা আমায় খুব কনফিডেন্স দিয়েছে, কারণ স্নেহাশিস দার স্ক্রিপ্টই হিরো ছিল। ওটা যে বলতো সেই ফেমাস হয়ে যেত। আমি আলাদা করে আমি করেছি কিছু আমার মনে হয়নি। কিন্তু তোমায় আমায় মিলে করার সময় আর স্নেহাশিসদার কি ডাইরেক্ট যোগাযোগ, যে এটা ভুল হচ্ছে দেবরাজ, এটা তুমি পারছো না, এটা এরমভাবে করো, ওটা করো। স্নেহাশিসদা যোগাযোগটা রাখতেন। ওই এবার যখন তোমায় আমায় মিলে করতাম তখন তো খালি ডিরেক্টর প্রবীরদা, নীলাঞ্জনা ওইটায় মাথা ঘামাতো না। তখন আমি
যেটা করছি আমি করছি এবং দর্শকদের ভালো লাগছে সেই ট্রান্সটা। আর সিরিয়ালটার মজাটা কি, সোমবার দিন অভিনয় করছি, বুধবার দিন লোকে হাততালি মারছে, এটা হয়, সঙ্গে সঙ্গে রিপারকেশন পাওয়া যায়। হ্যাঁ, তো সেইটা পাওয়া শুরু করলাম, আমার কনফিডেন্সটা বাড়লো এবং তারপরে এক্সপেরিমেন্ট, এই যে আমি ক্যামেরার সামনে এটা করলে ডিরেক্টর বকবে না তো, সেই জায়গাটা পেলাম। এবং আমি আমার বেকা টেরা দোমড়ানো মোচড়ানো যত রকম পারলাম নিজেকে চেঞ্জ করা শুরু করলাম। সেইগুলো ডিরেক্টররা অ্যাকসেপ্ট করা শুরু করলো, আমি নতুনত্ব দিতে আরম্ভ করলাম, আমার গলা কাজে লাগাতে আরম্ভ করলাম, তখন থেকে মজাটা পেতে শুরু করলাম, অভিনয়ের মজাটা পেতে শুরু করলাম তখন থেকে। কখনো নিজেকে টাইপকাস্ট মনে হয়েছে? সে তো মনেই হয় ভিলেন মানেই দেবরাজ, সে তো মনেই হয়, কিন্তু আমার দিক থেকে ওই অন্য একটু রকম ভিলেন, একটু অন্য কিছু, একটু কমেডি টাচ, একটু ম্যানারিজম, একটু তাকিয়া কালাম, মানে ওই তাকিয়া কালামের মুদ্রা দোষ, এইগুলো ঢোকাই একটু একটু করে, আলাদা করার চেষ্টা করি, সেই জন্যই মানুষের ভালোবাসা পাই। এই যে টাইপকাস্ট ছোট তো কখনো মনে হয়নি যে অন্য চরিত্র তো করতে পারি, শুধু নেগেটিভ করে যাওয়ার? না, ভগবান যেটা দেয় সেটা হাসি মুখে নাও, আমার বিশ্বাস শান্তিতে থাকবে। আরও হলে ভালো হতো, উনি যেটুকু দিয়েছে কেড়ে নেবে, বাবা আমি শান্তিতে আছি, আমাকে ভিলেনই দাও, আমি 64 লাখ রকম ভিলেন করে দেখিয়ে দেবো, আমার কোনো চাপ নেই। এইটা নিজের প্রতি একটা, হ্যাঁ, এটা নিজের উপর বিশ্বাস আছে। এবং আমার কাছে তো অরিন্দম গাঙ্গুলি আছে, আমার কাছে খেয়ালিদি আছে, আমার কাছে সব্যসাচী চক্রবর্তী আছে, আমি অলওয়েজ তাদের পায়ে পড়ে বলতে পারি আমি পাচ্ছি না, আমাকে শিখিয়ে দিন। 25 বছর আগে যখন শুরু করেছিলে তখনকার যে কাজের পরিবেশ, তোমার কথাই আমি যদি বলি যে তুমি তো ইন্ডাস্ট্রি খুব একটা মনে করছো না, সেই সময়টা এবং এখন কি পরিবর্তন? তখন ডিরেক্টর সব ঠিক করতেন, আমরা সামনে গিয়ে দাঁড়াতাম, হবে না, বাড়ি চলে যেতাম। ভালো মন্দ সব ডিরেক্টর ঠিক করতো, প্রডিউসার যদি কানেক্টেড থাকতো তখন প্রডিউসার আসতো। এখন তো প্রডিউসার, চ্যানেল, বড় বড় চরিত্রগুলো তারাই ফিক্স করেন। ডিরেক্টর কাস্টিংয়ে সেরকম কোনো সে থাকে বলে আমার মনে হয় না, কয়েকজন ডিরেক্টর ছাড়া। সেইখান থেকে একটু চেঞ্জ হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি। এখন অনেকেই অভিনয়ের পাশাপাশি অন্য অনেক বিজনেস যদি বলি, অনেক স্টার্টআপ তৈরি করছে, সেরকম পরিকল্পনা রয়েছে? না, আমার কোনো পরিকল্পনা নেই। আমার ছোট্ট দোকান অভিনয়ের, সেই দোকানটা মোটামুটি 3-4টে খরিদ্দার থাকলেই হবে। আমার আপাতত কোনো ইয়ে নেই, কারণ আমি খুব সুখী মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমি বেশি খাটতে পছন্দ করি ফর ওয়ান রিজন, আমি জিম করি, আমি লোকের সঙ্গে মিটিং করি, ধরো 100টা মিটিং করলে হয়তো 4টে কাজ হয়, কিন্তু সেগুলো তো করতে হয়, পার্ট অফ মাই প্রফেশন। আমি সেই খাটতে পারি, কিন্তু আমি অন্য কোনো ইয়ে আমিও না, আমার বউও না। হ্যাঁ, মানে আমরা বেশি কি দরকার আছে, এ তো চলে যাচ্ছে, যা পেয়েছি তাতেই খুশি, অনেক ভালো, অনেক অনেক খুশি। আচ্ছা, একটা কথা বলো, মানে অনেক ভালো অভিজ্ঞতা তো 25 বছর ধরে, এবং যেটা তুমি তোমার সাথে কথা বলে তুমি ভীষণ পজিটিভ মানুষ, খারাপটাকে অতটা মাথায় খারাপ নাও নেই না। জীবনে, মরবো একদিন, অনেক দিন বাঁচবো, একদিন কিন্তু মরবো। একটা তো তিক্ত অভিজ্ঞতা থেকে থাকে, প্রত্যেকেরই আছে, যেটা খুব মানে মনে লেগে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। হ্যাঁ, সেই রকম এইটারও আমার কাছে একটা সলিউশন আছে, এই জন্য আমি থিয়েটার করি। আমার তোমার ব্যবহার যদি আমার খারাপ লাগে, আমি তোমায় কিচ্ছু বলবো না, আমি থিয়েটারে গিয়ে চেঁচাবো, একটা ডায়লগ খুব চেঁচিয়ে বলবো, আমার রাগটা আমি ওখানে করবো। সম্মুখীন হয়েছে তো এরকম অভিজ্ঞতা? অনেক, প্রতিনিয়ত। আমার মাথায় ছাতা ধরে আছে একটা প্রোডাকশনের লোক, রোদ্দুরে শুটিং করছি, মন্দিরে পায়ে চটি পরতে পারছি না, লাফাচ্ছি, একটা ছাতা ধরে আছে, হিরোইনের শট হয়ে হিরোইন ফিরছে, আমাকে বলে যেত প্রোডাকশন দেবরাজদাকে কেন মাথা, আমি হিরোইন, আমার মাথায় ছাতা আনো। সে আজকে মার্কেটে নেই, সে দাঁড়ালে লোক চিনবে না, আমি দাঁড়ালে লোক ভিড় হয়ে যাবে, আমাকে লোক ভালোবাসে, আই লাভ দেম, দে লাভস মি। মানে আমি ভালোবাসাটা দর্শকের কাছ থেকে পেয়েছি, আমার ছাতার দরকার নেই, ভগবান আমায় ছাতা দিয়ে দিয়েছে। আমি এরকম অনেককে চিনি যারা 30টা সিনেমা করেছে, তাদের রাস্তায় বেরোলে কেউ চেনে না, আমি নাম নিয়ে নিতে পারি, চেনেই না তাদের। কী লাভ, আমি যদি মনে দাগই না কাটতে পারলাম, একটা মানুষ যদি আমাকে নিয়ে আলোচনাই না করলো, তাহলে আমার কাজ করার মানেটা কী হয়? অ্যান্ড আই এম ব্লেসড, আমাকে এত সংখ্যক মানুষ অ্যাকসেপ্ট করেছে, ভালোবাসে অ্যাজ অ্যান অ্যাক্টার। মানে আমার পূর্বজ, মানে কারা, আমি কাদের বংশধর, উৎপল দত্ত অভিনয় করতেন, আমার ইন্টারভিউ যাবে যখন তলায় অভিনেতা লেখা থাকবে, উৎপল দত্তর তলায় অভিনেতা লেখা থাকতো। আর কি চাই জীবনে? আমাকে তো বুঝতে হবে তুমি কি করছো, এটা তো কেউ বোঝেই না কি করছে। আমরা যদি আগের কাজে ঝুল সরাই তাহলেই হয়ে যাবে, আমার জীবন কেটে যাবে, নতুন কিছু দিতে হবে না। মানুষ সেটা বুঝতে পারে না, খুব ছোট্ট
জায়গাটা খুব ছোট্ট, পরিষ্কার থাকো, বাকিটা ভগবান দেখে নেবে। এই খারাপ অভিজ্ঞতাগুলো কখনো মানে মনে লেগে যায় না বা না না, মনে লাগে না। খারাপ না লাগে না না, ওদের জন্য কষ্ট হয়। কারণ আমি যদি তোমায় ডেকে খেতে না দিই, তুমি কি করবে? আমার কি হবে? কোনো পক্ষের কোনো কোনো কিছু হয় না। মানুষকে ওরকমভাবে ছোট করা যায় না, অপমান করা যায় না, কিচ্ছু করা যায় না। কারণ আমার প্ল্যানই তো তুমি জানো না, তুমি আমায় ছোট করবে কি করে? থ্যাংক ইউ দাদা। আমি যেটা মানে এই যে জার্নিটা খুব সুন্দরভাবে নিজে এনজয় করছো, একদম। এইটা খুব ভালো। এবং যেভাবে কাজ করছো আরো অনেক কাজ আসুক, থ্যাংক ইউ। সেটাই বলার। এবং শেষে তোমার দর্শকদের হ্যাঁ, খুব ভালো থাকবেন, প্রথম কথা সুস্থ থাকবেন, বাকিটা এমনি ভালো হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, যাদের যাদের ভালোবাসেন তাদের সঙ্গে থাকবেন। কারণ ওই যে আমি মাঝখানে বলছিলাম না, আমি হয়তো শাহরুখ খানের সঙ্গে একটা সিনেমা করতে পারি, 2 মিনিটের একটা রোল, আপনারাই চেঁচিয়ে বলবেন এই দেবরাজ এটা করেছে, কিন্তু ওইটা করে আমি যে টাকাটা পাবো সেটা আমি মা বাবার জন্য খরচা করতে পারবো না, কারণ তারা আমার আর জীবনে নেই। কাজে এই আক্ষেপটা রাখবেন না যে চলে যাওয়ার পর আহেরে নেই। এখন যারা আছে, এখন যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে ভালোবেসে থাকুন, একসঙ্গে থাকুন, এবং সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখতে থাকবেন